আমার আজকে মনে পড়ে যাচ্ছে সেই মনীষীর বাণী যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। অর্থাৎ শরীর চর্চা যদি আমরা না করি তাহলে মন ভালো থাকবে, আর মন যদি ভালো না থাকে তাহলে বই পড়তে ভালো লাগবে, আর বই না পড়লে আমাদের মনের বিকাশ ঘটবে। সুতরাং শরীর চর্চা আগে করতে হবে। তিনি যখন এই কথাটি বলেছিলেন অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু এই কথাটা প্রাসঙ্গিক অর্থ হচ্ছে তিনি বলতে চেয়েছিলেন যে ধর্ম করব তখনই যদি আমার শরীরটা ঠিক থাকে। শরীর ঠিক থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে তারপর ধর্ম বা গ্রন্থ পাঠ করতে আমি আগ্রহ প্রকাশ করবে বা আমার অনুপ্রেরণা যাবে। আরামবাগ মহকুমা গ্রন্থাগার আজকে আমাদের কিংবদন্তি খেলোয়াড় শ্রদ্ধেয় গোষ্ঠপালের জন্ম জয়ন্তী উপলক্ষে যে আলোচনা সভা আগত আমাদের সভাপতি, অতিথি এবং যাদের সম্বর্ধনা আমরা দেব তাদেরকে আমি গ্রন্থাগার হিসাবে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। যারা আজকে এসেছেন প্রত্যেককে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তবে তার আগে একটা কথা বলবো, বারবারই বলে থাকি, যারা আজকে আমাদের গ্রন্থাগারে এসেছেন প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা সবাই গ্রন্থাগারের সদস্যপদ গ্রহণ করবেন। একটি আধার কার্ডের জেরক্স আর এক কপি ফটো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এলাকার বিধায়ক আরামবাগ পরশুরার বিধায়ক তারা আমাদের এই গ্রন্থাগারের সদস্যপদ গ্রহণ করেছেন। কলেজের প্রিন্সিপাল এবং এসডিও স্যার, ডিএমডিসি স্যার প্রত্যেকে আমাদের গ্রন্থাগারের সদস্যপদ গ্রহণ করেছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে আজকের এই ভ্রমণের দিনে আমাদের আশা যে আপনারা প্রত্যেকে আপনাদের গ্রন্থাগারে আসবেন। মঙ্গল আর শুক্রবার খোলা হয়, বেলা 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। আপনারা সকালে আসবেন, সকলে আসবেন, আধার কার্ডের জেরক্স আর এক কপি ফটো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা কামনা রেখে আমি সকলকে আবার স্বাগত জানাচ্ছি, জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করি। ধন্যবাদ গ্রন্থাগারিক সুকুমার বন্দ্যোপাধ্যায়কে। এইবারে অবশিষ্ট অংশ সঞ্চালনা এবং ঘোষণার জন্য আমি দায়িত্ব অর্পণ করছি আরামবাগ শহরের সবচেয়ে দক্ষ অভিজ্ঞ বাচিক শিল্পী উত্তম দত্তের হাতে। ধন্যবাদ এবং সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের সেরা খেলা ফুটবল। সেই ফুটবলেরই এক ঐতিহাসিক পুরুষ, আমাদের সকলের শ্রদ্ধেয় এবং প্রিয় ফুটবলার গোষ্ঠপাল। নামটি উচ্চারণ করলেই আমাদের মাথা উন্নত হয়ে যায়, আর তার রক্ষণ ভাগের এতই দৃঢ়তা তা ভেদ করে যাওয়া প্রায় অসম্ভব ছিল। আর সেই জন্যই তাকে অভিহিত করা হয়েছিল চীনের প্রাচীন বলে। আজকে সেই শুভ দিন আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করব, আর সেই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করব দুই প্রবাদবতী ফুটবল খেলোয়াড়, যাদের খেলা দেখতে দেখতে আমরা অনেকটা বড় হয়েছি, যাদের খেলা দেখতে দেখতে আমাদের মনে মনে কখনো উকি দিয়েছিল যদি আমি নয়ন তরফদার হতে পারতাম, যদি আমি শশধর ঘোষ হতে পারতাম। সেই দুই ব্যক্তি এখন আমাদের সামনে উপস্থিত হয়েছে। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের সকলের শ্রদ্ধেয়
ব্যাংক অভ্যুত্থাপিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর পরমার্থ ঘোষ মহাশয়, ওনাকে আমরা ব্যাচ পড়িয়ে বরণ করে দিচ্ছি। এই ব্যাচ পড়িয়ে দিচ্ছেন মাননীয় অশোক ঘোষ মহাশয়। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমন্ত্রিত সঙ্গীত প্রতিষ্ঠান, শুধু সঙ্গীত প্রতিষ্ঠান নয়, নৃত্য প্রতিষ্ঠান, সুধীর সাথী, ধন্যবাদ। এখন স্মারক উপহার তুলে দেবেন অধ্যাপক শৈলেন্দ্র সরকার মহাশয়। আমরা কি বই ওনার হাতে তুলে দেব? বইটি তুলে দিচ্ছেন মাননীয় সোমনাথ বন্দ্যোপাধ্যায়। আমাদের মধ্যে আছেন সঙ্গীত শিল্পী শান্তিনাথ সাহা মহাশয়। ওনাকে অনুরোধ করবো ওনাকে কি কলম উপহার দেওয়ার জন্য। দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে বরণ করে দিচ্ছেন। আর সবশেষে কিছু মিষ্টি মুক্ত করতেই হয়। বিমান সুদত্তকে অনুরোধ করবো আমরা এখন বরণ করে দিলাম আমাদের প্রিয় ফুটবল খেলোয়াড় মাননীয় শশধর ঘোষ মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব মাননীয় ফুটবলার, প্রিয় ফুটবলার, এবং যার নাম উচ্চারণ করলে আমাদের মাথা উঁচু হয়ে যায় এবং আমরাও একদিন স্বপ্ন দেখতাম যদি আমি নয়ন তরফদার হতে পারতাম। এই নয়ন তরফদারকে আমরা বরণ করে নেব। প্রথমেই ব্যাচ পড়িয়ে দিচ্ছেন মাননীয় দিলীপ শাহ মহাশয়। এরপর আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নেব। উত্তরীয় পরিয়ে দেবেন মাননীয় পরমার্থ ঘোষ ডক্টর পরমার্থ ঘোষ মহাশয়। আজকে তিনি সভাপতি এই অনুষ্ঠানে, তিনি উত্তরীয় পরিয়ে বরণ করে দেবেন।
উপহার তুলে দিচ্ছেন মাননীয় শৈলেন্দ্র সরকার মহাশয়। এরপর বই তুলে দিচ্ছেন মাননীয় অশোক ঘোষ মহাশয়। ধন্যবাদ। এখন একটি কলম তুলে দেওয়া হচ্ছে সুপ্রিয় চক্রবর্তী পরিবেশ। সুপ্রিয় আর সবশেষে ডিস্ট্রিবিউটিভ আছে আমাদের ডিস্ট্রিক্ট সঞ্চালক বিভাগ ও সংযোজন বাল্যবন্ধু এবং সহপাঠী জোরে করবেন। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সুস্থ দীর্ঘায়ু জীবন আমরা কামনা করি এবং আপনাদের হাতে অসংখ্য ফুটবলার তৈরি হয়েছে, সেই সব স্মৃতির কথা আমরা শুনব। এখন কিছু বলবেন মাননীয় ফুটবলার ঠিক আছে। ওনাদের কাছ থেকে আমরা ওনাদের খেলোয়াড় জীবনের বর্ণময় দিনের সেই ছবি, সেই কথা মালা আমরা শুনব। তার আগে আমরা শুনব মাননীয় বিভাংশু দত্ত মহাশয়ের বক্তব্য। আসলে আমি প্রক্সি দিচ্ছি, একজনের বলার কথা ছিল আসতে পারে আজকে এক স্কুলের গুরুত্বপূর্ণ কাজে, তার যে প্রস্তুতি ছিল আমার যে প্রস্তুতি নেই। যতটুকু জানি আমি কোনোদিন খেলে দেখি খেলা দেখতে ভালো লাগে, কলকাতা মানে প্রচুর খেলা দেখেছি, যদি জানি সততা, আমি সততাই বলছি, সততা দোষ। আসলে চাঁদে চোখ রাখলে কি হয়, ওই চাঁদে চোখ রাখলে কি হবে, সততার নয়ন। সততার দোষ। তখন এখানে স্পোর্টিং এর আগে নাম ছিল সবুজ সংঘ, মনে আছে? সবুজ সঙ্গে খেলা শুরু করেছিল, তাও একদম যেখানে থাকতো তার মা বাড়িতেই, সামনেই মাঠ, আমার স্কুল মাঠ। তারপর সেখানে স্পোর্টিং ইউনিভার্সিটি, নিয়মিত ক্ষেত্রে স্পোর্টিং ইউনিভার্সিটি। এখন দুর্ধর্ষ গোলকিপার ছিল, এরা দুজনেই খেলা অবস্থান, দুজনেই গোলরক্ষক এবং দুজনেই তিন কাঠি নিচে দাঁড়িয়ে প্রতিপক্ষের অজস্র আক্রমণ দ্বারা প্রতিরোধ করেছে দক্ষতার সঙ্গে। তখন আমাদের সচেতন হল, বিভিন্ন মাঠে খেলতেন, সব জায়গায় সম্মান পেতেন। একটা ঘটনা মনে আছে আমার, জানি না, বোধহয় বালির মাঠে বড় মাঠে প্রণব গাঙ্গুলি এসেছিলেন, অ্যান্টনি অ্যান্ড্রোস এসেছিলেন। প্রণব গাঙ্গুলি ছিলেন দুর্দর্শ স্ট্রাইকার। প্রণব গাঙ্গুলি মোটবাদ অধিনায়ক। প্রণব গাঙ্গুলি 69 সালে 3 নম্বর হারায়, 2 কোটি মধ্যে প্রণব গাঙ্গুলি এমন দুর্ধর্ষ স্ট্রাইকার। তিনি যতবার গোল মেরেছেন, গোল করতে পারেননি সহধর প্রতিকৃততার জন্য। তিনি খেলা শেষে প্রণব গাঙ্গুলি, মোহনবাগান তারকা প্রণব গাঙ্গুলি সহধর করতে ধন্যবাদ জানিয়েছিল। এছাড়া সহদা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। সেই সব ঠিক দলে আমাদের আরামবাগে আরো দুজন ছিলেন, বিশিষ্ট পাস এবং রঞ্জিত খাড়া তো খেলেছে এবং একাধিকবার খেলেছে। আর কলকাতার মাঠে
একটা দলের সাথে প্রতি বছরই তারা যেতেন লিগের খেলার জন্য কাশীপুর সরস্বতী হয়ে আরামবাগে একটা টিম যেত, তাতে অবশ্যই গোলরক্ষক ছিলেন শশধর ঘোষ, আরো অনেক কিছু রাজীব বলতে পারতো, নাহলে তুমি কিছু বলে দাও। এছাড়া আরো অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর নয়ন তালুকদার কি বলবো, আমাদের শৈশব সঙ্গে একেবারে একই পাড়ায় আমরা বড় হয়েছি, একই বয়সী, একই সঙ্গে পড়েওছি সহপাঠী। ওর অনেক কিছু জানি, কিন্তু আমি তো প্রস্তুতি নিয়ে আসিনি, সবটা বলতে পারবো না। এও তাই আরামবাগে খেলা শুরু করেছে, শুরু করতে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন এবং বোধহয় একবার অধিনায়ক হয়েছিল, ক্যাপ্টেন হয়েছিল নয়ন। এবং কলকাতা মাঠে 77 সালে টালিগঞ্জ শুরু হয়, টালিগঞ্জ অগ্রগঞ্জ খেলা শুরু করে। আমার একটা টেলিগ্রাফে হেডি নাম মনে আছে, তরফদার ডিস্ট্রিক্ট টেলিগ্রাফ কোড, অর্থাৎ জর্জ টেলিগ্রাফের গোলটা বাঁচিয়ে দিয়েছেন সেই গোলটা ম্যাচটা ড্র হয়েছিল টালিগঞ্জ অগ্রগামী জর্জ টেলিগ্রাফ গোলটা ড্র হয় এবং তরফদারের জন্য, তার তরফদারের জন্যই জর্জ টেলিগ্রাফ দিতে পারেনি। তারা অনেকের সাথে খেলেছে, হাওড়া ইউনিয়নে খেলেছিল, হাওড়া ইউনিয়নে খেলেছে, 3-4 দলে খেলেছে, ঘেরা মাঠে বহু ম্যাচ খেলেছে এবং পরবর্তীকালে সে প্রশিক্ষণের সাথে যুক্ত হয়। তার প্রশিক্ষণে বহু ছেলে আমাদের মহকুমায় বিভিন্ন দলে খেলে, বিশেষ করে বিদ্যুৎ ক্লাব তারই হাতে গড়া, সাইন্টিফিক ওয়েতে সেগুলো কোচিং করার কোচ হিসাবে সফল আমি মনে করি। তার প্রশিক্ষণে অনেক ট্রফি জিতেছে। সুতরাং খেলোয়াড় এবং প্রশিক্ষক দুই ভূমিকাতেই অবতীর্ণ হয়েছে নয়ন, এবং দুটোতেই সে নয়ন তালুকদার পুরোপুরি সফল বলে আমি মনে করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিভাংশু দত্ত মহাশয়কে। বিভাংশু দত্ত মহাশয়কে আমরা বলি চলমান ডিকশনারি। ওনার স্মৃতি এখনো সূক্ষ্ম, সমস্ত স্মৃতি, সেই ছোটবেলার ঘটনা পরম্পরা উনি মনে রাখতে পেরেছেন এবং অকপটে বলতে পারেন, যা অনেকেই পারেননি। আমাদের মধ্যে আছেন আরামবাগ হাই স্কুলের সম্মানীয় শিক্ষক শেখ মেহমুদ আলী মহাশয়। ওনাকে দুজন আগে ভালো খেলোয়াড় ছিল আরামবাগে, যাদের থেকে আমরা ফুটবলের খেলা শিখেছি। সেই সময় আমাদের কোনো কোচ ছিল না, কিন্তু সেই সময় আমরা যেভাবে খেলা শিখেছি তাদের দেখে খেলা শিখেছি। তখন কিন্তু ছিল না, তখন কোনো কোচিং সিস্টেম ছিল না। আমরা পরে খেলা থেকে, মাঠে খেলা থেকে আমরা করছি, খেলা শিখেছি। তো তার আগে আমি তার জন্য আজকে আমাদের এখানে আমরা বসতে পারি। আজকে 1 বছরে মানে 1896 সালের 20 আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজকে তার এই জন্ম মাসে আমাদের যে আমাদের তারা আমরা যে আকর্ষিত হয়েছি তাকে দেওয়ার জন্য আমরা প্রবাদ তিনি ফুটবলার ছিলেন। তিনি তাকে ক্রিকেট প্রাচীন করা হতো, তিনি এত আধুনিক নতুন ভাই খেলতেন যেটা কল্পনা করা যায় না। তিনি শুধু ফুটবল খেলার শৈলীকে তিনি খেলতেন, এমন তো মনে হয় না। তিনি ছিলেন একজন বিদ্রোহী, ভারতমাতার সন্তান। কারণ এত বড় একজন এইভাবে মানে ব্রিটিশদের এগেন্সে, সাহেবের এগেন্সে খেলা খুব মুশকিল ছিল। খালি পায়ে তিনি বলে করতে দিতে পারতেন, বলে ভোট করতে দিতে পারতেন, কাউকে দিতেন। এবং সেই জন্য ব্রিটিশ কর্তৃকও তাকে মানে ক্রিকেট বাতিল করে তাকে সম্মান জানিয়েছে। তিনি বরাবরই হনুমানের সাপোর্টার ছিলেন এবং হনুমানে চলে গেছেন। মাত্র 14 বছর বয়স থেকেই তিনি ফুটবলে খেলতে আরম্ভ করেছেন। যদিও তার মায়ের দায়িত্বে ছিল না, ছিল না, কিন্তু তিনি সেই বাধা অতিক্রম করে তিনি ভারত মাতার সন্ধান হয়েছেন। তারা পৃথিবী তার নাম জানেন এবং তিনি শুধু খেলাই মধ্যেই ছিলেন না, তিনি সব খেলার মধ্যেই ছিলেন। মানে যেমন ক্রিকেট খেলতেন, টেনিস খেলতেন, হ্যাঁ, তিনি হকি খেলতেন এবং টেনিস এবং হকিতে এবং ফুটবলে তিনি ক্যাপ্টেন ছিলেন মোহনবাগানের এই ক্রিকেটে। তো সত্যি করে তিনি একটা অসামান্য হয়েছিলেন। এবং তখনকার দিনে ভারতবর্ষে ফুটবলের যে একটা রাজ্য, সেটা মোকাবিলা হতো বাংলাদেশ।
সেখানে আমাদের যখন বোম্বাই তখন ক্রিকেট চলতো, কিন্তু আমাদের পশ্চিমবাংলা বাংলাদেশ এনে তখন সব ফুটবলারদের যেটা একটা রমরমা ভাব ছিল। শুধু ওনার পরে আমাদের এসছেন কয়েলেন মান্না এসছেন, উনিও একজন প্রবাদী পুরুষ ছিলেন, তিনিও বিভিন্ন জায়গায়। তারপর পুরী গোস্বামী, প্রণব গাঙ্গুলি, সনদ সেন, তাকে টাইম বার বলা হতো, রবিবার, মানে সেসব খেলা আমরা দেখিনি কিন্তু আমরা শুনেছি। তারপর তরুণ বোসের খেলা আমরা দেখেছি। আমার তো মনে আমার তরুণ বোসকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি এবং তার খেলা থেকে আমাদের একটা বেশ মজা ছিল। কিন্তু এমনভাবে এগিয়ে গেছেন খেলাটা, কিন্তু মানে সবচেয়ে বড় কথা হচ্ছে খেলাটা এমনই জিনিস, সেখানে মাথায় বুদ্ধি না পেলে খেলা যায় না, মানে ভালো প্লেয়ার হওয়া যায় না। যে একটা মাঠকে ছোট করে একটা গোলকিপারের পক্ষে ওই অত বড় মাঠটাকে আটকানো কিন্তু খুব মুশকিল। এই গত 3 দিন আগে টেনিস খেলা হয়েছে, তাদের দেখবেন যে 4-5টা গোল মেরে যাওয়াতেই গোল হয়ে গেছে, কিন্তু মনে হয় সেটা গোল থেকে সেই জায়গাগুলো বাইরে, সেটা হচ্ছে গোলকিপারের কৃতিত্ব। বলটাকে কতটা ছোট করবে সেই যে এটা চিন্তা ভাবনাটা সঙ্গে সঙ্গে করি, তবে তাকে এক্সটেন্ড করে তাকে মাথায় দিতে হয়, যে এই মুহূর্তে আমাকে বের করতে হবে এবং আমাকে আটকাতে হবে। সেভাবে আমরা তরুণ বোসের খেলা দেখেছি। তরুণ বোস যখন বল অপোনেন্টের স্ট্রাইকারটা বল নিয়ে ঢুকতো, তখন যেন মনে হতো সেই রেডি করে চলে যেত, মানে এরকমভাবে যেত যেন মনে হচ্ছে তারা বাইরে মারতেই যায়। হ্যাঁ, মাথায় টুপি থাকতো এবং এক হাতে বল ধরে ডিপা যায়, মানে অসাধারণ বিপদা ছিল, মানে ভাবা যায় না এইসব খেলা থেকে। তবে আমরা তো সেটা পরবর্তীতে আমাদের যখন এই 20-22 বছর তখন কলকাতা বোর্ডের একটা খেলা দেখেছি, কিন্তু আমরা তার আগে যেভাবে আরামবাগের খেলার সম্বন্ধে একটু বলি, যে আরামবাগের মধ্যে কিন্তু ফুটবলটা বা ক্রিকেটটা খুব ভালো হয়েছিল, খেলার ধরন ছিল। তখন বিভিন্ন এরা ফুটবল ক্রিকেট খেলতো এবং অসাধারণ খেলতো। আরামবাগের কালীপুরের একজন ছিলেন মান্না, সে পাল্লা লাঠি বলে উনি ছিলেন, উনি অ্যাডমিশন খেলেছেন। হ্যাঁ, এবং আরামবাগ মাঠে আসতেন মাঝে মাঝে দেখতাম, আমরা তখন খুবই ছোট, এই করতেন কীভাবে খেলতে হয় দেখাতেন। আমরা যে তখন এমন ছোট যে আমাদের মাঠ খেলার মাঠ ছিল না তখন, আমরা তখন ওই শ্মশানের একটা ছোট্ট মাঠ ছিল, ডিটিং বলতাম আমরা তখন প্রাইমারি পড়ি, খুব ফ্রিতে পড়ি, তখন ওইখানে আমরা প্র্যাকটিস করতাম। ওইখান থেকে কী করে বিজিবে সিটিভে আসবো, সেটা একটা আমাদের স্কুল আরামবাগ স্কুলের সামনেই যেটা প্যাসেজ থাকতো ওখানে সিটিভ ছিল, আর যেখানে ইয়ে হয়েছে চারটা ছেলে ছিল পিটি, আর এই বড় মাঠটা ছিল এখানে। আমরা ওই সুযোগ করতাম কখন খেলবো। এবার সিটিং থেকে বিটিভে এলাম, বিটিভে তখন ওই পুরো চৌধুরী, দিলীপ চৌধুরী, আমাদের ভালো ভালো প্লেয়ার তখন খেলতো, মানে চিন্তা করা যায় না তার কি সবাই খেলতো। তাদের খেলা থেকে বিজন দেয় নন্টুদা গোলকিপার ছিল, নন্টুদার খেলা থেকে আমি এত স্টাইলিশ গোলকিপার ছিলেন যে নন্টুদাকেই ফলো করতাম। নন্টুদা জানে না যে আমি তাহলে এই করতাম, কিন্তু নন্টুদার খেলা থেকে নন্টুদার স্টাইলকে আমি সেভাবেই শিখেছি। আর আমরা খুবই ছোট, ফাইভে করি ওদের সঙ্গে বড়দের সঙ্গে এবং খেলছি, চিৎকার করতে মরে যাবি, বাড়ির পাশেই আমার নরহর ছিল, তো তাদের চিৎকার করতে তুই খেলছি কোথায়, ওদের সঙ্গে মরে যাবি। কিন্তু আমরা এত যে কখন ডাকবে খেলার জন্য মিটিং থেকে ছুটে এসে আমরা খেলতাম। এইভাবে তখন আরামবাগের খেলার খুব প্রচলন ছিল, শুধু ফুটবল নয় ক্রিকেটও খুব প্রচলন ছিল। তখন সব সামনে বড় বড় সব প্লেয়ার এবং বড় বড় টুর্নামেন্ট খুব মাঠ হয়েছে। এই যে আরামবাগ পাশাপাশি বসন্তপুর মাঠ, নিকোলপুর মাঠ, নকড়া মাঠ, এত ভালো ভালো খেলা হয়েছে যে কল্পনা করা যায়। আমরা সে সময় এত ধীরে ধীরে আমাদের সঙ্গে তারকেশ্বরের একটা টিম ছিল, তারকেশ্বরের ওপারের টিম, তারা টিম করতো, মানে আমাদের আরামবাগের একটা টিম হতো, মানে দুর্ধর্ষ খেলা হয়েছে। মানে আরামবাগের যত মানে সাপোর্টার ছিল তারা আমাদের খেলা দেখার জন্য কোথায় চন্দ্রকোনা রোড, কোথায় কলেজে খেলতে আসি দুর্গাপুরে, সেখানে 4টে বাস 8টা লরি, তারা সবাই যেন বাসির মতো যেমন যায়, আমরাও সেরকমভাবে তাদের সাপোর্ট আমাদের খেলা দেখার জন্য তারা বের করছে না, এবং তারা এখন আমাদের খুব সম্মান করে এবং আমাদেরকে বলে যে আপনাদের খেলা যা দেখেছি এত লোক আসতো আমরা ভাবি না, এখন সেটা খুব ভালো খেলে, এত কোচিং পায়, এবং কিন্তু সেই লোকটা সেই খেলার দেখার যে মানসিকতা সেটা জায়গায় চলে গেছে। তো আবার ফুটবল সম্বন্ধে মানুষের একটু অন্যায় বেশি গেছে, সেই জায়গায় ক্রিকেটকে একটু বেশি পায়েরা বা পাওয়ার চেষ্টা করছে, কিন্তু ফুটবল খেলে ভালো ভালো জায়গায় এখন চাকরির সম্ভাবনা আছে। এবং আরামবাগের যেটা আমার সবচেয়ে বড় খারাপ লাগে যে আরামবাগেরটা মানে খেলাধুলার মাঠ নেই। আর যখন এই গভর্নমেন্ট থেকে ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে তখন আমার একটা অনুরোধ থাকবে যেন আরামবাগে একটা ফুটবল মাঠ যেন তৈরি হয়, সেটা যেখানেই হোক, কিন্তু আরামবাগে খেলার যে একটা এত অসুবিধে, যে মাঠটি আছে স্কুল মাঠটি আছে, ওই স্কুল মাঠে ঠিক মানে হয়তো জানি না কীভাবে, কিন্তু
হয়তো 25 বছর ধরে 30 বছর ধরে মেলা চলছে, মেলা করে সেই কোনো মাঠ ঠিক থাকে, উনি নেই ঠিক থাকে। একটা মাঠ যদি স্কুলের ব্যবস্থা করা যায় তাহলে আমার খুব মানে আমি আমার সবাই কিছু করবো, আরো ছেলেদের খেলার উৎসাহিত পাবে, তারা খেলতে যাবে। এবং প্রত্যেক মা বাবারও উচিত ছেলেকে খেলায় পাঠানো, হ্যাঁ, খেলতে গেলে মানে খেলার একটা উৎসাহিত করা। এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, নমস্কার। অনেক শ্রদ্ধা এবং ধন্যবাদ। আমরা মাননীয় ফুটবলারের স্মৃতিচারণা শুনছিলাম। ওনার যে সেই গৌরবময় দিনগুলো, সেই উজ্জ্বল দিনগুলোর কথা উনি বলছিলেন, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম ওনার মুখের দিকে। মুখ চোখের মধ্যে অদ্ভুত অদ্ভুত একটা আবেগ, একটা উজ্জ্বলতা ফুটে উঠছিল। এই যে উদ্দীপনা, এই যে অতীত দিনের গৌরব গাথা, যতদিন উনি সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন, আমাদের মধ্যে থাকবেন, আমরা এইভাবেই শুনতে চাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে উনি এই বক্তব্য রাখুন এবং আগামী প্রজন্ম যারা যারা খেলাধুলার সাথে যুক্ত হচ্ছে তাদেরকে উৎসাহিত করুন। আমি আবারও ওনার নীরব, সুস্থ এবং সুন্দর জীবন কামনা করি। প্রথমত একটা কথা আপনার তারা মনে হচ্ছে, শ্যামসুন্দর মান্না 71 সালে রাশিয়া গিয়েছিল। রাশিয়া থেকে ফিরে মর্মান্তিক হয়ে রাশিয়া গিয়েছিল। রাশিয়া চাকরি করেছিল, দেখা যায় ইউএসএর দেখা শোনা যায়। সেই ম্যাচে এই বসন্ত মাঠে হয়েছিল। তো বসন্ত মাঠে শ্যামসুন্দর মান্না, দেবী দত্ত এসেছিল। তখন তো সব মাঠেই খেয়ে ফেলেছে শ্যাম মান্না, দেবী দত্তেরা। একটা বল কি হয় জানি না, সামনে মাথা তো বাড়ি ছিল, লাফিয়ে উঠেছে, তাই করে চলে যায়। শ্যামসুন্দর মান্না কিছু চাষ করা মনে হয় না, মাঠের জন্য লাফিয়ে যায়। আমি অসাধারণ ক্ষিপ্রতায় সফলতা ওই বলটা বাঁচিয়ে যায়। আজ আমার মনে আছে 50 বছর আগে ঘটনা, 55 বছর আগে ঘটনা। এবার আমি কেরামকে উত্তম মাইক্রোস্কোপ বলি, উত্তমভাবে আবৃত্তি পরিবেশন করছি, তাকে আমি আহ্বান করছি। এবং তোমরা তো যাবে না, গান তো গাইতে হবে, অত গাইলে তোমরা গাইবে, সবাই গাইবে। আমরা এরপর আমরা সবাই মিলে গাইব উত্তম দত্ত, তখন ফুটবল খেলা নিয়ে কবি সুনির্মল বসুর একটি বেশ মজার ছড়া, বেশ মজার ছড়ি, সেই ছড়াটাই আমার ছড়া দিয়েছে হচ্ছে আজকে খেলোয়াড় কবি সুনির্মল বসু। ফুটবল খেলা দেখে বাড়ি ফিরে সন্ধ্যায় হাবু বাবু বিছানায় ঝুলে পড়ে তন্দ্রা। যেই শোয়া সেই ঘুম, তারা নাই আর তার ভোস ভোস গর্জনে না পিটাকে বারবার। স্বপ্নের ঝোঁকে দেখে হয়েছে সে কাপ্তান, উল্লাসে বল নিয়ে ময়দানে লাভ দেখে। খেলাটা যে জমকাল, সব সেরা একদম। আবু আলী কাপ্তান, লোকে মাঠ গম গম। আবু বাবু আসতেই বল নিয়ে ময়দান, আল্লাহ চারিদিকে ওঠে তারে জয়গান। বাপরে সে গোলা হবে, তারা লাগে কান্টায়, মাথা করে বন বন, হাই পুরি প্রাণ যায়। সন চলে বাবুকে আবার কেড়ে নিতে বলখানি বিপক্ষ উপকার। বাইরেতে গোলা হবে কাজ্জল খেলোয়াড়, দুনিয়াতে এই রূপ দুটি খুঁজে মিলা ভার। বড় বড় হাততালি সন্ন্যাসী চিন্তার, হাবু চোখে ভক্ষে কোনো দিকে হাইতার। এইবার 100 মারলেই নিশ্চিত গোল হবে, সন্দেহ নেই আর। ব্যাস স্যাত হাবু বাবু তাক করে গোলটাই প্রাণপণে সাই করে শুট মারে বলটায়। মামা ছিল পাশে শুয়ে অচেতন নিদ্রায়। দুম করে লাঠি খানি লাগে গিয়ে তাঁর গায়ে। আটকিয়ে মামা তার জেগে ওঠে, তারপর কান ধরে হাবলার পটাপট থাপ্পড়। এই যে স্বপ্নের মধ্যেও একজন ফুটবল খেলোয়াড় হবে,
দেখছে, সত্যি তো যারা প্রকৃত ফুটবলার তাদের স্বয়নে সফরে সর্বত্রই এই ফুটবল খেলা। এই মজার ছড়াটি আপনাদের মধ্যে রাখলাম। আমাদের মধ্যে আছেন আমাদের প্রিয় ফুটবলার নয়নতরতা। নয়নদাকে বলবো আপনি বসেই করুন। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত সৌদীয় সভাপতি, মহান মাস্টারমশাইরা এবং এখানকার যে দর্শক মন্ডলীরা, সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই। এখানে যে আমরা এই প্রাক্তন প্লেয়াররা এসেছি ফুটবল প্লেয়াররা, আমরা প্রায় স্মৃতির অন্তরালে চলে গেছিলাম। ফুটবল বা অ্যাথলেটিক্স বা যে সব খেলাধুলাটা আছে, তারা যখন খেলা ছেড়ে দেয় তাদেরকেও কোনো খোঁজখবর রাখে না। আমাদেরও সেই অবস্থা হয়েছিল। বিশেষ করে আমি তো খুবই অসুস্থ, দুবার সেরিব্রাল অ্যাটাক হয়েছে। তারপরেও যে আমি চলাফেরা করতে পারছি সেটা শুধু উপরওয়ালার ইচ্ছা। স্মৃতি সবই চলে গেছে, তবু ওই মজার মজার কিছু খেলার স্মৃতি আছে, সেগুলো বলি। আমি খুব ছোটোবেলা থেকেই খেলা শুরু করেছি। আমি 12 বছর বয়সে গ্রামীণ ফুটবল হতো তখন একটা, গ্রামীণ ফুটবলেতে আমি আমার সাব ডিভিশন পরে হুগলি ডিস্ট্রিক্টের হয়ে প্রতিনিধিত্ব করি। সেটা হাওড়াতে খেলা হয়েছিল এবং সেখান থেকে আমি বেঙ্গলের চান্স পাই। কিন্তু অপর মহলে এত দুর্নীতি, সেগুলো পরবর্তীকালে আমি আরো ধরছি যে ওরা আমাকে, আর যখন কর্ণাটকে খেলার কথা ছিল তখন আমাকে খবর দেয়নি। আমাকে খবর না দিয়ে ওরা সিলেকশন করে বদলে দিয়ে চলে। এরপর আমি স্কুল ডিস্ট্রিক্টে ওই একই অবস্থা হয়। আমি যখন হুগলিতে খেলতাম তারপর আমি চলে যাই বর্ধমানেতে, বর্ধমান ক্রিকেট খেলতে শুরু করি এবং ওই সময় আমি ওই বর্ধমান থেকে জুনিয়র ডিস্ট্রিক্ট 2 বছর আমি জুনিয়র ডিস্ট্রিক্ট খেলতে খেলতে সিনিয়র ডিস্ট্রিক্টে খেলি, হায়ার ডিস্ট্রিক্ট খেলি সিনিয়র ডিস্ট্রিক্টের হয়ে, এবং সিনিয়র ডিস্ট্রিক্টের হয়ে আমি ডিস্ট্রিক্ট ইন্টার ডিস্ট্রিক্ট খেলতে যাই এবং আমার ক্যাপ্টেনশিপে 1981 সালে আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হই এবং ডিস্ট্রিক্টের বেস্ট প্লেয়ার হই। সেই সময় আমি আবার ইউনিভার্সিটির ক্যাপ্টেনও হয়েছি এবং ইউনিভার্সিটি খেলতে গিয়ে লাস্ট বছর 81 সালে আমি ক্যাপ্টেন হই এবং সে বছর আমি অল ইন্ডিয়া ইউনিভার্সিটি ক্যাম্পে কোচিংয়ের জন্য আমি চান্স পাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের পাসপোর্ট নেওয়ার জন্য পাসপোর্টের ফর্ম ফিল আপ করা, আমাদের প্রেজারের মাপ, প্যান্ট জামার মাপ নেওয়ার পরেও খেলাটা হয়নি। আমার ইন্ডিয়া ইউনিভার্সিটি খেলা হয়ে যেত, কেননা তখন 3টে গোলকিপার সিলেকশন ছিল। আমার ছিল 1 নম্বরের নাম, 2য় নম্বরের নাম ছিল বোলপুরের গোলকিপার, এবং তারা আমার কাছে খুব একটা বেশি গ্রহণযোগ্য ছিল না। কিন্তু সেইটা কপাল এতই খেলা যে ইন্ডিয়া ইউনিভার্সিটি খেলা আমার পক্ষে সম্ভব হয়নি সেইটার জন্য। এরপরে আমি কলকাতা ফার্স্ট ডিভিশনে খেলি, প্রথম খেলি হাওড়ায়, আমার টালিগঞ্জ অগ্রগামী, সেখান থেকে চলে আসছি আমি হাওড়া ইউনিয়নেতে, সেখান থেকে চলে যাই ক্যালকাটা জিমখানা, আর লাস্ট বছর গেছি আমি তালতলা ইনস্টিটিউটে। সবেতেই আমি খেলেছি, বিশেষ করে হাওড়া ইউনিয়ন বা তালতলা ইনস্টিটিউট ফার্স্ট কিপার ছিলাম। পরপর 9-10টা ম্যাচ খেলে যাচ্ছি, তারপরে বড় টিমের বেলায় হঠাৎ আমাকে আউট করে দিল কি না, তার আগের দিন সকালবেলা আমাদের যে কোচ ছিল প্রসন্দা, মানে বাচ্চুদা ডাক না, তাকে এসে মাথা আরম্ভ হয়ে গেল, কেননা তালতলার একটা ছেলেকে গোলকিপার খেলাতে, তুমি কেন ওকে খেলাচ্ছি, তার সামনে পরে খেলানো মোবাইল না, আমি আউট হয়ে গেলাম। এইরকম রাজনীতির ভিতরে প্রচুর হয়েছে। তা সত্ত্বেও আমি কৌতুকে পড়ে থাকতাম। আমার আরামবাগ থেকে যখন যাতায়াতের খুব প্রবলেম ছিল, আমাকে পড়ে থাকতে হতো। চাকরি পর্যন্ত ভাব, তারপর ওখান থেকে ট্রেনে করে আমাকে যেতে হতো হাওড়া। তাই আমাকে ওখানে পড়ে থেকেই আমাকে এখন খেলাধুলাগুলো করতে হতো। যদি এখনকার মতো আমি ট্রেন পেতাম, আরও হয়তো ভালো খেলতে পারতাম। এরপরে আমি এনআইএস করি, এনআইএস ফুটবল কোচের দিকটা নিয়ে আমি, এবং আমি নিজস্ব একটা একাডেমি তৈরি করি এবং আমাদের খেলা নিয়ে চর্চা করি। এখানে অনেক মজার মজার ঘটনা আছে। এমনভাবে টিমগুলোকে তৈরি করেছিলাম, যদি আমরা টিমটাকে ঠিকমতো ধরতে পারতাম, আমি আমাদের ছেলেগুলো তাকে নাচিয়ে ছেড়ে দিত। এর সঙ্গে 15টা 20টা করে ফার্স্ট ছেলে সব দিকে খেলাতাম।
একটা মজার খেলা আছে রানামাটি বলে একটা খেলা খেলতে গেছি যখন সিমের সঙ্গে আমরা 1 গোল 2 গোল পেয়েছি, তৃতীয় গোলটার সময় ওদের প্লেয়াররা খেলবে না, এটা অফসাইড হয়েছে। তো অফসাইড হয়েছে তো খেলা হবে না, ফাইনাল খেলা, তাহলে বন্ধ হয়ে গেছে, খেলা বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি ছেলেগুলোর সঙ্গে কথা বলে গোলটা ছেড়ে দিলাম, তার আগেই আমি বুঝে নিয়েছি যে এই টিমটা কিন্তু 5-6 গোল মারা যাবে। এবার তারপর খেলা শুরু করলো, দর্শক মন্ডলী সবসময় তারা ছিল তারা তালি দিতে আরম্ভ করলো। খেলা শুরু হলো, আমরা নাচিয়ে ছেড়ে দিয়ে 8টা গোল দিয়ে আর দিই 9 নম্বরটা দিয়ে বললো ওই ছেলেটা বেশি লাফালাফি ছিল, এটা ওই ছেলেটা রয়েছে। এইভাবে আমরা খেলাটা শুরু করেছি বা মজা করেছি। এরপর আমি আস্তে আস্তে অবসরের দিকে চলে গেছি, মাঠে নিয়ে আমার সেই করা হয়। আমি প্রায় 29 দিনের মতো অনলাইন ছিলাম। তারপর একদম পুরো প্যারালিসিসে ফিরে আসি। ফিরে আসার পর বছর 2 দিন হাঁটাহাঁটি করতে পারছি, মোটামুটি স্বাভাবিক চলতে পারছি। হঠাৎ দুপুরবেলা একদিন ঘুম থেকে উঠে দেখি আমার পাও চলছে না, হাতও চলছে না, চলতে পারছি না। সঙ্গে সঙ্গে আমার স্ত্রী আমার মেয়ে আছে, তাদেরকে বললো একটু ধরলো, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখে বললো একটা স্ক্যান করো, স্ক্যান করে বললো আবার অ্যাটাক করো। আবার নিউরোসায়েন্স, সেখানে গিয়েই আমি আবার 7 দিন অজ্ঞান, তারপর আবার ফিরে এসেছি। এখন চলাফেরাটা আমার স্বাভাবিক নয়, সুস্থভাবে দাঁড়াতে পারি না, স্মৃতিশক্তি একদিন চলে গেল, কিছু বললেও মনে পড়ছে। এখন আবার সচেতনতার কথা শুনে কিছু কিছু মনে পড়ছে, সেগুলো আমি শেয়ার করছি। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, যারা আমাদেরকে একদিন সম্বোধনটা দিলেন, আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার আলোতে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা ছাড়া আমাদের কাছে এই আলোতে ফিরে আনার কোনো সুযোগ ছিল না। আমি চেষ্টা করবো, বলবো যে আপনারা আরও যারা প্রাক্তন খেলোয়াড় আছেন তাদেরকে তখন, কেন ফুটবল খেলাতে এমন একটা জায়গায় ছেড়ে দিলে ফিজিক্যাল যেতে না, কি খেলেছে না খেলেছে কিছুই জানতো না। আর আমার কপালটা তো বললাম যে ভালো ভালো জায়গা থেকে আমি বেরিয়ে কিন্তু সাইন করতে পারি। এই বলে সবাইকে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমরা এখন শুনছিলাম আরামবাগ তথা পশ্চিমবঙ্গের প্রথিত যশা ফুটবল খেলোয়াড় মাননীয় নয়ন তরফদারের স্মৃতিচারণা। ওনার কণ্ঠের মধ্যে অনেক আক্ষেপ ধরে পড়েছে। অনেক সময় উনি রাজনীতির শিকার হয়েছেন। যে সুযোগ, যে সম্মান ওনার পাওয়ার কথা ছিল, রাজনীতির কারণে, খেলার জগতেও তো রাজনীতি আছে, আসলে রাজনীতির এক সর্বগ্রাসী করাল থাবা, সর্বত্র বসে যায়। সেই ক্রীড়া রাজনীতির যে সংকীর্ণতা, সেই সংকীর্ণতার শিকার উনি হয়েছেন। না হলে নয়ন তরফদারকে আমরা আরো অনেক বড় জায়গায় দেখতে পেতাম। তা উনি বলছিলেন এই যে সহকর্মীদের সহকর্মিতা, আমরা ওনাদেরকে এসে সামান্য একটু সম্মান জানানোর চেষ্টা করেছি মহকুমা লাইব্রেরির উদ্যোগে, ব্যবস্থাপনায় সেটা করেছি। নয়নদা একটা কথা বললেন, আমার অন্যান্য সহকর্মী যারা আছে, যারা অন্যান্য খেলোয়াড় আছে, তাদেরকেও যেন আমরা এইভাবেই পরবর্তী কোনো অনুষ্ঠানে তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করি। আমরা নিশ্চয়ই চেষ্টা করব পরবর্তী সময়ে সেই সমস্ত খেলোয়াড়দেরকে সম্মানিত করার। প্রস্তাব অনুযায়ী বলছি, আমাদের সারা বছরে 42টা দিন পালন করতে হবে। তোমাদের বলবো, আবারও বলবো, এবং একটা দিনই ফুটবল সংক্রান্ত, সেটা হচ্ছে 20শে আগস্ট, কিংবদন্তি ফুটবলার কষ্টুমার জন্মদিন। আমি সোমনাথের সাথে কথা বলছি, প্রতি বছর এই কষ্টুমার জন্মদিনগুলোকে আমরা আরো কৃতি ফুটবলারদের সম্বর্ধনা জানাবো, তাই তো? সোমনাথ সঙ্গীত পরিবেশন করছে অশোক ঘোষ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।